নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শিয়ালদা স্টেশন থেকে উচ্চটাকে নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। বুক চিতিয়ে চোখের চোখ রেখে আমি সন্তু আমি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব হলোটা কি, হচ্ছেটা কি, এবার হবেটা কি। রাজ্যে সংক্রমণ আটকাতে ঠেকাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিল 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেনগুলো চলবে, সন্ধ্যে 7টার পর স্টাফ স্পেশাল চলবে। কিন্তু সাধারণ মানুষ তারা ঠিক কি বলছে? ছবি কি উঠে আসছে? প্রত্যেকটা স্টেশন থেকে ছবি উঠে আসছে, একাধিক ভিড়। 50% তো ছেড়ে দিন, কেউ কেউ মজা করে বলছেন ভাই 500% যাত্রী নিয়ে একটা ট্রেন যাচ্ছে। 100-তে 500 কিভাবে হয় আমার জানা নেই, কিন্তু সাধারণ মানুষ বলছেন। তাদের কথা তুলে ধরার আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা থেকে সেই ছবিটা আমরা তুলে ধরেছি লাগাতার দিনের শুরু থেকে এখন পর্যন্ত। একই ছবি। আর সাধারণ মানুষ সেই ছবি দেখে, চিকিৎসক মহল সেই ছবি দেখে প্রশ্ন করছেন যে সিদ্ধান্তহীনতায় সিদ্ধান্ত নিতে কি একটু ভুল হয়ে গেল, পরিকল্পনার অভাব রয়ে গেল? এই প্রশ্নটা করছেন তারা। প্রথমে দেখে নেওয়া বিশ্বাস রিপোর্ট। আতঙ্ক বাড়াচ্ছে করোনার গ্রাফ। সংক্রমণের রাশ টানতে রাজ্যে ফিরেছে কড়া বিধিনিষেধ, কিন্তু সরকারি নির্দেশের সম্পূর্ণ উল্টো ছবি লোকাল ট্রেনে। 10টা 12-তে বারুইপুর লোকাল শিয়ালদা থেকে রওনা দিয়েছে বারুইপুরের উদ্দেশ্যে। ট্রেনের ভিতরে রয়েছে আমরা, সেইখানে নিত্যযাত্রীদের সাথে তো কথা বলবোই। সরাসরি রিপাবলিক বাংলার পর্দাতে আমরা তুলে ধরছি বারুইপুর লোকালের ভিতরের ছবিটা। সরকার গাইডলাইন বেঁধে দিয়েছে 50% যাত্রী উঠতে পারবেন। এবার সিদ্ধান্ত কে নেবে, কে 50%-এর ভিতর আর কে 50%-এর বাইরে? সব আসনেই যাত্রীরা বসে আছেন, এমনকি যাত্রীদের দাঁড়িয়ে পর্যন্ত যেতে হচ্ছে। কর্মস্থলে যেতে হবে, সেখানে আমরা কি করে 50% ট্রেন চলবে বলুন? ট্রেনে লোক থাকবে, সেখানে তো 50% সম্ভব নয়। না, ওটা তো সম্ভব হচ্ছে না দাদা, কেউ তো মানছে না সেরকমভাবে। 50% মানুষের মধ্যে 75% ট্রেনের মধ্যেই আছে। কারণ আমরা স্টুডেন্ট, টিউশন পড়াতে হয়, টিউশন আছে, তাই যাচ্ছি। শিয়ালদা শাখার মতোই হাওড়াতেও লোকাল ট্রেনের ছবিটা একই। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলা, এই নিয়ম মেনে চলা কার্যত অসম্ভব। যাত্রীরা জানাচ্ছেন যে এই নিয়ম করলেও তার নজরদারি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। লোকাল ট্রেন যাত্রী থেকে শুরু করে সাধারণ সব ধরনের মানুষই সরকারের জারি করা গাইডলাইন্স তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোভিড বিধিতে সন্ধ্যে 7টার পর বন্ধ লোকাল ট্রেন, ফলে রাতে বাড়ি ফেরা নিয়ে কপালে চিন্তার ভাঁজ রেল যাত্রীদের। করোনাকালে একসময় দীর্ঘদিন গড়ায়নি লোকাল ট্রেনের চাকা। সোমবার বিধিনিষেধের প্রথম দিনের ছবিতে ফের ওঠে প্রশ্ন। রিপাবলিক বাংলা। নিয়ম আছে, নজরদারি কোথায়? কোন অঙ্কে মাপা হবে 50%? ছবিটা দেখুন। এই মুহূর্তে গৌরব দেখাচ্ছে সেই ছবি। মানুষের ভিড়, মানুষ যাচ্ছেন ঠাসাঠাসি করে, বাদুর ঝোলা ভিড়ে তারা যাচ্ছেন, বাড়ি ফিরছেন, কারণ ফিরতে তো হবেই। এই ছবি উঠে আসছে শিয়ালদা স্টেশনে। দাদা, ট্রেন রয়েছে, বুঝতে পারছি দেরির তাড়াহুড়োর মধ্যে রয়েছেন। কি এই সিদ্ধান্ত যেটা হলো তা নিয়ে কি বলবেন? অনেকের মধ্যে ব্যস্ততা রয়েছে, কারণ ট্রেন চলে গেলে আবার সন্ধ্যে 7টার পর ট্রেন পাবেন না। দাদা, কি বলবেন? এই যে সিদ্ধান্ত, বাদুর ঝোলা ভিড়, এই 50% যাত্রী নিয়ে যাতায়াত হচ্ছে, আপনার মনে হচ্ছে? অবশ্যই এটা কি কিভাবে মানুষ যে আসছে, আমরা ডায়মন্ড হারবার, ক্যানিং বা এখানে থেকে কিভাবে মানুষ যাতায়াত করবে সেইটা নিয়ে তো সমস্যা, বা কীভাবে কাজ করবে দোকান খোলা, এটা না খুব মানুষের অসুবিধা না? রাজ্য সরকারের সিদ্ধান্ত কিভাবে দেখছেন? হ্যাঁ, কী করবো এখন? মানুষের যেটা আপনার কি বলে অসুখের জন্য সেটা করতে হবে না, পরিস্থিতির জন্য কিছু করার নেই। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ আসছেন, ভিড় করছেন। দাদা, একটু কথা বলি। হাত নাড়ছেন, কিন্তু ঠিকঠাকভাবে নড়ে চড়ে যেতে পারছেন তো ট্রেনে? 50% না কত শতাংশ? 100? এটা 50%-এর অনেক বেশি আছে, অনেক বেশি আছে। পা রাখার জায়গা হবে না, এরকম হচ্ছে, পা রাখার জায়গা হয় না। সরকার তো নিয়ম করে দিল 50% নিয়ে যেতে হবে। আমাদের মেট্রো বন্ধ, ওখানে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন 2 নম্বর থেকে ডাউনে কোনো ট্রেন নেই। আমি গেদেলে গেলে তাও উঠতে পারছি না, এত কষ্ট। কোনো রকমে উঠে আবার নামতে পারছি না, এত কষ্ট সমস্যা রয়েছে। এবং হাওড়া শিয়ালদা থেকে শেষ ট্রেন কোন সময় ছাড়ছে সেই
টাইম টেবিল ইতিমধ্যে রিপাবলিক বাংলার হাতে। সেই খবর আমরা ব্রেক করছি, আপনাদের জানিয়ে রাখবো হাওড়া থেকে বর্ধমান লোকাল 6:57, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল 6:45, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল মাতৃভূমি 6:55, হাওড়া থেকে কাটোয়া লোকাল 6:10, হাওড়া থেকে গোঘাট লোকাল 6:40। একাধিক তথ্য আমাদের কাছে রয়েছে হাওড়া এবং শিয়ালদা থেকে শেষ ট্রেন কোন মুহূর্তে যাচ্ছে, সেই বিগ ব্রেকিং আমরা ব্রেক করছি। অর্ণব আমাদের প্রতিনিধি সেই খবর পৌঁছে দিয়েছে আমাদের স্ট্রং ডেস্কে। হাওড়া থেকে শেষ লোকাল সন্ধে 7টায় এবং শিয়ালদা থেকে বারুইপুরের শেষ লোকাল 6:55-তে। শিয়ালদা এবং হাওড়ার ট্রেনের সময়সূচি আমরা ব্রেক করছি এই মুহূর্তে। শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি এবং যে ট্রেনের সময়সূচি সেটা এই মুহূর্তে আমরা ব্রেক করছি। আলোচনায় আসবো, আমার সঙ্গে রয়েছেন, পরিচয় করে দেবো, আমার সঙ্গে রয়েছেন ডক্টর অজয় বিশ্বাস। আমি সরাসরি বিশ্বাসের কাছে যাব এবং ডক্টর সাহা রয়েছেন আমার সঙ্গে, কৃষ্ণেন্দু সাহা। ডক্টর বিশ্বাস, কি ছবি দেখতে পাচ্ছেন? এই যে 50% যাত্রী নিয়ে নিয়ম হলো, কিন্তু সেটা একটু আগে ক্যামেরা আমরা মিস করলাম দেখাতে। একটি ছোট বাচ্চা, মাস্ক নেই, তার মা যুক্তি দিলেন মাস্কটা বাড়িতে ফেলে এসেছেন। বাচ্চাটি নিশ্চয়ই ভালোভাবেই বাড়ি ফিরুক প্রার্থনা করব, কিন্তু বোধহয় ভাইরাসটা নিয়ে বাড়ি ফিরবে। ভগবান জানে কজনকে উপহার দেবে। আমি একটাই অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটা শুনছেন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, সকালবেলা থেকে বিকেলবেলায় একটাই পরিবর্তন দেখতে পাচ্ছি, যে সকালবেলা যতগুলো মানুষের মুখে মাস্ক ছিল, বিকেলবেলা একটুখানি হলেও মাস্কের সংখ্যাটা বেড়েছে। অন্তত এই অনুষ্ঠানগুলো দেখেও যদি মানুষের মধ্যে এই ভীতিটাও তৈরি হয়, মানুষ যদি সচেতন হয়, তাহলে অন্তত কাজটা এগুবে। প্রশাসনিক হুমকি বা আপনি যখন বলছেন ওই দূরে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্ক না পরে শুনছেন, ইনি সংখ্যায় প্রচুর, এরা প্রচুর মানুষ, এদের কাছে কোনো গল্প নেই, এদের কাছে কোনো দাম নেই। মানুষের জীবন মরা এগুলোর কোনো বোধহয় গুরুত্ব বোঝে না। আসলে আমাদের আছে ক্ষমতা আছে, কিন্তু দায়বদ্ধতা নেই, আমাদের কোনো সচেতনতা নেই। আমরা জিজ্ঞাসা করি কি বলেন, আমি একটু শোনার চেষ্টা করি। দাদা, মাস্ক কোথায়? দেখে মাস্ক পরছেন, এটা পরতে হবে তো, মানে সংবাদ মাধ্যম এসে বলবে আপনাকে, আপনি তারপর মাস্ক পরবেন, এটা ঠিক? মাস্ক আমার এটাই মাস্কের ব্যাপার, হ্যাঁ আমি এভাবে তুলে দিই। ডাক্তারবাবুরা বলছেন এটা হবে না, সার্জিক্যাল পড়তে হবে, নাহলে N95 পড়তে হবে। থাকে আমার কাছে আছে, ওটা পড়বেন কবে? পরে আসলাম কেবল তো একটা পান খেলাম, ওই জন্য। এই ছবি উঠে আসছে। আমি ডক্টর সাহার কাছে যাই, কৃষ্ণেন্দু সাহার কাছে যাই, কথা বলার চেষ্টা করি। ডক্টর সাহা, আপনার সামনেই ঘটনা, উনি পান খাচ্ছেন, উনি বলছেন, এবং মাস্ক রয়েছে পকেটে, সার্জিক্যাল মাস্ক। এই ছবি উঠে আসছে, ডক্টর সাহা কি বলবেন? দেখুন, এই যে ছবিটা দেখা যাচ্ছে, মাস্কগুলো অর্ধেক পকেটে, এবং এত সচেতনতা। আগেও বলেছি, আইন যদি কঠোর না হয়, যদি প্রশাসনিকভাবে যদি এদেরকে না কিছু ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু মাস্ক না পরলে রোগ হবে। এবং ডক্টর সাহা, এটা 50% মনে হয় আপনার? দেখুন, এই 50% হিসেবটা কে করলো? প্রশ্ন হচ্ছে 50% যাত্রী দেখার জন্য যে রেল এবং রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থায় দেখুন, আপনি শিয়ালদা স্টেশনে ওঠার মুখে কেউ চেকের ব্যবস্থা আছে? ট্রেনের মধ্যে ঢুকছে কিনা সেখানে কোনো চেকের ব্যবস্থা আছে? নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, সব থেকে ভয়াবহ খবর, রেল প্রশাসনের ক্ষেত্রে लाइव अनुष्ठान हो रही है, इधर शो हो रही है पब्लिक के। क्या बिल्कुल न्यूज़ तो कवरेज हो रही है इधर से, आप बिना परमिशन के थोड़ी नहीं कर सकते। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, ওনারা বলছেন এখানে অনুমতি ছাড়া করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না, মানুষের কথা আমরা তুলে ধরছি। উনি সেই জায়গায় এসে প্রশ্ন করলেন যে পারমিশন আছে কিনা। আমি আবারও আলোচনায় যাব, ডক্টর সাহার কাছে যাব এবং ডক্টর বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, এই ছবি উঠে আসছে, শুধু এটা শিয়ালদা স্টেশনের কথা নয়, হাওড়া স্টেশন, বারুইপুর স্টেশন, আরামবাগ স্টেশনের মানুষের কাছে হয়তো সেই তুলনায় সকালে আজকে মিডিয়াতেই আমাদের কথা উঠে এসেছে, মেট্রো যাত্রীদের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে হয়তো সামান্য বেশি। সেখানে হয়তো মানুষ তাও একটু দূরত্ব বিধি মেনে চলছেন, তাও হয়তো মাস্ক ব্যবহার করছেন, কিন্তু বাদুর ঝোলা ভিড়। 50% কি 500% আলোচনার মধ্যেই যাচ্ছি না। কোন প্রশাসন কি আইন করেছেন, কে গুনেছে, কোথায় গুনেছে জানি না, কিন্তু আবার আমি মানুষের কাছে অনুরোধ করব, মাস্ক যদি ব্যবহার না করে, দূরত্ব যদি বজায় না রাখে, সচেতনতার ন্যূনতম অংশ যদি তারা না মেনে চলেন, তাহলে আগামী দিনে আরও বড় মারাত্মক সংখ্যার জন্য আমরা যেন তৈরি থাকি। আজকে অলরেডি হাসপাতালগুলোর আইসিসিউ ভর্তি হতে আরম্ভ করেছে। আপনারা যদি দায়িত্ব নিয়ে বাড়িগুলোকে ছোট করে হাসপাতালগুলোকে বড় করতে চান, করুন। কি করব? আমরা তো এর আগে ক্রিসমাস দেখেছি,
পয়লা তারিখের মোৎসব দেখেছি, আরও মৃত্যুর উৎসব দেখব। আপনারা যদি সেই দিকে মানুষকে ঠেলে দেন, নিজেরা যদি সেই দিকে এগোন, যাব আমরা, কি করব আমরা? সায়ন রয়েছে, রিতম রয়েছে, আমি সায়নকে দিয়ে শুরু করি। সায়ন, এই রাজ্যের সহনাগরিক হিসাবে কি মনে হচ্ছে এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত আরও একটু আগে নিলে অনেক ভালো হতো, এই বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু আমার প্রশ্নটা, 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে, ভালো ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু সেটা কি বাস্তবের পটভূমিতে দেখতে পাচ্ছ? দেখো, এইভাবে তো হয় না যে আমি বললাম 50% যাত্রী নিয়ে চলবে, তারপর থেকে যাত্রীরা যাবে না। যাত্রীরা কোথায় যাবে? এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 31 তারিখে ভিড় হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে, 25 তারিখে ভিড় হয়েছে, সেই ভিড়ের বিভিন্ন রাজনৈতিক দল, শাসক দলের নেতারা যাচ্ছেন। শাসক দলকে এই ভিড়টাকে, এই করোনার ওয়েভকে স্পন্সর করছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই যে নিয়ম করা হয়েছে রাত 10টা অবধি পানশালা খোলা, 10টার পর থেকে লকডাউন। যে মানুষটা ধরুন পানশালায় গেছে, সে তারপরে লকডাউনের পর সে কোথায় থাকবে? সে কি রাস্তায় বেরোবে না? তাহলে সেক্ষেত্রে কি নিয়ম জারি হচ্ছে? শুধু পাঠশালা বন্ধ রয়েছে, শিক্ষাক্ষেত্র বন্ধ রয়েছে। এই টোটাল যে সিস্টেমটা তৈরি করা হয়েছে রাজ্য সরকার থেকে, পুরোপুরি ম্যাসাকার এবং সম্পূর্ণ ব্যর্থ, সেটাই ভিড়ই প্রমাণ করছে। আমি প্রথমেই একটা কথা বলি, এই যে থার্ড ওয়েভটা আসার আশঙ্কা বা এই সময় যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, তো আমরা সকলেই দেখেছি যে ডাক্তাররা সিদ্ধান্ত দিয়েছেন বা ডাক্তারদের মতামত অনুযায়ী সবথেকে 13 থেকে 18 বছর বয়সী যারা, তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা সবথেকে বেশি হতে পারে থার্ড ওয়েভে। তাই জন্য স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত, যেখানে 50% যাত্রী নিয়ে চলাচলের কথা বলা হয়েছে, সেখানে যখন রেলওয়ে পুলিশের একটা দায়িত্ব থাকে, ঠিক আছে, যে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা বা কোনো পদ্ধতিতে যাত্রীদের সুরক্ষা দেওয়া, ঠিক আছে, বা যাত্রীরা সুরক্ষিত কিনা সেটা দেখা। তার থেকেও বড় কথা, আমি তোমার একটা কথা বলি, মানুষকে সচেতন হতে হবে। সরকার যদি কোনো নিয়ম এনে, সরকার যদি চায় মানুষকে সুরক্ষিত রাখার জন্য বা এই সংক্রমণের থেকে দূরে রাখার জন্য, মানুষকে সচেতন হতে হবে। আমি তোমাকে কিছু জিনিস হয়তো দেখাতে পারি, ঠিক আছে, যেখানে সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে কিন্তু তারা মাস্ক নিয়ে বেরোচ্ছে না বা ঢিলে মাস্ক নিয়ে বেরোচ্ছে। আমি শিয়ালদার পাশাপাশি দেখানোর চেষ্টা করবো হাবড়া স্টেশনের ছবি, সেখান থেকে টিটপ রয়েছেন আমাদের প্রতিনিধি। টিটপ, এই মুহূর্তে হাবড়া স্টেশনের কি ছবি উঠে আসছে? দেখো, একদম তাই, তোমাকে দেখাচ্ছি প্রথমে, এবং আমাদের দর্শকদের যে চিত্র দেখো তুমি, এখন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ট্রেনের জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন, কখন ট্রেন আসবে তারা সেই ট্রেনে যাবেন। অর্থাৎ যে ট্রেন নির্দিষ্ট সময়, এখন তুমি পর্যন্ত দেখো রেল সূত্রে যেটা খবর, যে লাস্ট ট্রেন অর্থাৎ শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন 6টা 57, আবার অন্যদিক থেকে বনগা থেকে শিয়ালদাগামী ট্রেন 6টা 57 তারা যাবেন। এখানে সাধারণ মানুষ আছেন, তারা কি বলছেন? দাদা, এই যে ট্রেন 6টা 57 পর্যন্ত যাবে, তারপরে আর ট্রেন পাবেন না, কি বলবেন? আমি তো ট্রেন ধরতে আসে, উনি ট্রেন কি বলবেন? 6টা 57 লাস্ট ট্রেন, 6টা 57 লাস্ট ট্রেন হলে আর তো ট্রেন পাওয়ার সম্ভাবনাই বেশি। এবার কখন বাড়ি পৌঁছবো তার নেই ঠিক। আচ্ছা, এখনো যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো, দেখি তারা কি বলছেন। দাদা, আপনাদের ট্রেনের জন্য বসে আছেন, 6টা 57 লাস্ট ট্রেন, যদি সেই ট্রেন না পান তাহলে কিভাবে যাবেন? যেতে অসুবিধা হবে। কি বলবেন? কি বলো, বসে থাকতে হবে। এটা কি যুক্তিযোগ্য যে 6টা 57 লাস্ট ট্রেন, 7টার পর ট্রেন বন্ধ? মানুষের হয়রানি হইতে আর কিছু করার নেই। এখনো যারা বসে আছেন তাদের সাথে কথা বলবো। দাদা, কি বলবেন? ট্রেনের জন্য বসে আছেন, ট্রেন তো 6টা 57 লাস্ট। চিন্তা করতে হবে, ট্রেনটা ধরার চেষ্টা করতে হবে যেভাবে হোক। ট্রেনকে আরো বাড়ানো উচিত, কি বলবেন? এখন তো উচিত, বাড়ালে ভালো হয়। তার মানে আমরা তো দেখা যাচ্ছে রাজমিস্ত্রি কাজ টাজ করে এখানে আসছি, আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, ট্রেনটা ঠিক টাইমে পাচ্ছি না, এবার টাকা পয়সা নিতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের খুব অসুবিধা। অর্থাৎ দেখো যে যারা যাবেন তাদের বক্তব্য যে তারা কিভাবে যাবেন। অর্থাৎ 6টা 57 যদি শেষ ট্রেন তারা যদি না পান তাহলে তারা যাবেন কিভাবে? আমরা এছাড়াও একাধিক মানুষ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন। দাদা, যদি 6টা 57 শেষ ট্রেন, যদি ট্রেন না পান কিভাবে যাবেন? সেটা তো খুবই একটা সমস্যা, ট্রেন না পালে যাবো কি করে? এখনো যারা রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলবো, যে যারা রয়েছেন ট্রেনের জন্য অপেক্ষা করছেন। দাদা, 6টা 57 শেষ ট্রেন, যদি সেই ট্রেন না পান কিভাবে যাবেন? বাসে করে যাবো। কি মনে হয়, ট্রেন যদি না পান? সাধারণ মানুষ তো ট্রেনের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো অসুবিধা তো হবেই, স্বাভাবিক, অবশ্যই। কি চাইছেন আপনি? আমি চাইছি ট্রেন চলুক। একদমই ঠিক, তুমি আমাদের সঙ্গে থাকো। হাবড়ার খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। হাবড়া স্টেশনের কি ছবি উঠে আসছে, টিটপ সেই ছবি তুলে ধরছিল। এই মুহূর্তে যে আরো বড় একটা খবরে নজর রাখতে হবে, বাংলার রঞ্জি দলের 7 জন প্লেয়ার কোভিডে আক্রান্ত, করোনায় আক্রান্ত। বাংলার রঞ্জি দলের 7 জন প্লেয়ার, বড় ব্রেকিং এই মুহূর্তে জানিয়ে রাখবো। বাংলার রঞ্জি দলের 7 জন প্লেয়ার কোভিডে আক্রান্ত, করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলার রঞ্জি দলের 7 জন
এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ছজন প্লেয়ার আক্রান্ত হয়েছেন করোনায়। আরো বিস্তারিত জানবো, সুখেন্দু জানাবে সেই খবর আমাদেরকে। জানিয়ে রাখবো, বাংলার রঞ্জি দলের করোনার থাবা, 6 জন প্লেয়ার করোনায় আক্রান্ত। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে সুখেন্দু। কি তথ্য উঠে আসছে? দেখো সন্তু, যেটা জানা গিয়েছে যে বাংলা রঞ্জি দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস, যেটা বলা হয় চিংড়িহাটার কাছে, সেখানে তারা বেশ কয়েকদিন ধরে রঞ্জি দলের শিবির করেছিল। এবং যেহেতু আমরা দেখেছি যে গত কয়েকদিনে বাংলা কোভিডের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, এবং বাংলা রঞ্জি দলের যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাদের RT-PCR টেস্ট করা হয়, এবং সেই RT-PCR টেস্ট করার পর দেখা যাচ্ছে যে রিপোর্ট হাতে এসেছে, তাতে সেটা কিন্তু বেশ উদ্বেগের। 13ই জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি শুরু হবে, তার আগেই বাংলা দলের 7 জন মোট করোনায় আক্রান্ত। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সিনিয়র ক্রিকেটার যেমন রয়েছে অনুষ্ঠুপ মজুমদার রয়েছেন, সুদীপ চ্যাটার্জি রয়েছেন, গীত পুরী রয়েছেন, সুজিত যাদব, প্রদীপ্ত প্রামাণিক, কাজী জুনেদ সাহেব, এরা রয়েছেন। এবং পাশাপাশি দলের 6 জন ক্রিকেটারের পাশাপাশি দলের অ্যাসিস্ট্যান্ট কোচ অর্থাৎ সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী, তিনিও কিন্তু করোনায় আক্রান্ত। যদিও এদের মধ্যে সিংহভাগের মৃদু উপসর্গ বলে জানা যাচ্ছে, বা তেমন কোনো উপসর্গ নেই এমনটাই জানা গিয়েছে বাংলা দলের শিবির থেকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে বাংলা দলের আজ, কাল এবং পরশু 2 দিন ধরে তাদের কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল মুম্বাই দলের বিরুদ্ধে। আপাতত সেই ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিকে 13ই জানুয়ারি থেকে রঞ্জি ম্যাচ শুরু হওয়ার কথা, কিন্তু BCCIর তরফে এখনও পর্যন্ত কোনো জানানো হয়নি যে এবছর রঞ্জি হবে কি হবে না। কারণ যেভাবে গোটা দেশ জুড়ে কোভিডের সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে, সেখানে বাংলা দলের রঞ্জি শুরুর আগেই 7 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর কিন্তু রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। যদিও একটাই বিষয় স্বস্তির, যে সিংহভাগের উপসর্গ নেই বা মৃদু উপসর্গ রয়েছে বলেই বাংলা শিবিরের তথ্য থেকে জানা গিয়েছে। সন্তু। বেশ সুগন্ধু, অসংখ্য ধন্যবাদ। উদ্বেগ রয়েছে এবং উদ্বেগের থাকার মধ্যেই শিয়ালদা স্টেশনের ছবিটা দেখানোর চেষ্টা করব। ঘড়ির কাঁটায় ঠিক 5টা 17 সময় ছবি দেখছেন আপনারা সরাসরি রিপাবলিক বাংলায়। মানুষের ভিড় এবং অনেকের মুখে মাস্ক থাকলেও অনেকের মুখে মাস্ক নেই। যিনি হেলমেট পরে যাচ্ছেন, সাদা হেলমেট, আমি গৌরবকে দেখানোর চেষ্টা করব, মাস্ক নেই ওনার মুখে, অনেকের মুখেই নেই মাস্ক। এবং এখানে যে কোন অঙ্কে মাপা হচ্ছে 50% যাত্রীর কথা, যেটা বলা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই অঙ্ক এখনো সামনে আসেনি সাধারণের কাছে। আমি কথা বলার একটু চেষ্টা করি যে 50% যাত্রী নিয়ে ট্রেনটা চলাচল করার কথা রয়েছে, আজ থেকেই কার্যকর। কি ছবি দেখতে পাচ্ছেন ট্রেনে যাতায়াতের সময়? না, ট্রেনে মোটামুটি ভিড় আছে, খুব একটা না হলেও মাঝারি ভিড় আছে। তবে সবচেয়ে বড় কথা হলো মানে এই 7টা পর্যন্ত ট্রেন চলবে, যেটা একটা একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। 7টা পর্যন্ত চললে আমরা চলবো কীভাবে? আমরা হচ্ছে কি মার্কেটিং লাইনে কাজ করি, সত্যি সমস্যা হচ্ছে। কিন্তু 7টা পর্যন্ত কেন এটা ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, এটা কেন বাড়ানো হচ্ছে না? 7টার পর স্টাফ স্পেশাল চালাবে, সেটা কি সুবিধা হবে? সাধারণ যাত্রীদের ক্ষেত্রে তো খুব সমস্যাই হবে, আমরা তো সবাই সাধারণ যাত্রী, তো সেই অর্থে যদি বা একটু বাড়ানো হয় খুব ভালো হয়। সাধারণ মানুষ বলছেন তাদের অসুবিধা হবে, এই অসুবিধার কথা বারবার প্রচুর মানুষ রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলছেন এবং তাদের কথা আমরা তুলে ধরছি, কারণ বাংলার মানুষের মুখপাত্র হয়ে তুলে ধরা আমাদের কাজ, দায়িত্ব, দায়বদ্ধতা। আর সেখান থেকে আমরা তুলে ধরবো মানুষের কথা। এখন সবাই ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আবার একটাই প্রশ্ন নিতাম, তোমার প্রিয় খেলার নাম কি? ক্রিকেট, ফুটবল, যে কোনো খেলা একটা নাম? আমার প্রিয় খেলার নাম হচ্ছে বিলিয়ার্ড। হ্যাঁ, বিলিয়ার্ড। আচ্ছা রিতম, আমি তর্কের খাতিরে ধরে নিই ক্রিকেট খেলা। ক্রিকেট খেলার আগে তুমি যদি তোমার যে সুরক্ষা, যে হাঁটুর প্যাড, হেলমেট, এগুলো না পরে তুমি খেলতে নামো, তাহলে তোমার অবস্থা কি? অনিল কুমড়ের মতো। এই প্রশ্নগুলোর উত্তরে আমি তোমাকে যে প্রশ্নটা করব, রিতম, মনে আছে 25 আগে করোনার পরিসংখ্যান আর আজকের পর করোনার পরিসংখ্যান 6000 ক্রস করে গিয়েছে, তাহলে পরিকল্পনার কি অভাব ছিল? কি মনে হচ্ছে? আমি তোমাকে বলি, আমার শহর, আমার বাংলা উৎসব মুখরিত এবং লজিকে বলতে হবে, তো লজিকে বলতে হবে রিতম, লজিক। মানুষ আজ লজিক শুনবে। মানুষের কথাটাই আমি বলছি তোমাকে। আমার শহর, আমার বাংলা উৎসব প্রেমী, আমার বাংলার মানুষ চায় উৎসবে মেতে থাকতে বছরের প্রত্যেকটা সময়, তাই 12 মাসে 13 পার্বণ বাংলায়। কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, সরকার যতই সিদ্ধান্ত নিক, যতই সুরক্ষার কথা মানুষের ভাবুক, সাধারণ মানুষকে সচেতন হতে হবে আগে, তার থেকে বেশি কিছু নয়। সাধারণ মানুষের, হ্যাঁ সেটাই তো,
সরকার এমপি কাপ করছে, সেখান থেকে বোম্বে থেকে আর্টিস্ট আনা হয়েছে, হাজার হাজার লোক, লাখ লাখ লোক জনসমাগম হচ্ছে। এ কোন দৃশ্য দেখছি? কোন বাংলায় আমরা বসবাস করছি? মানুষের দায় আছে, দায়বদ্ধতা আছে, কিন্তু সরকারের দায় সবার থেকে ওপরে, কারণ জনস্বার্থ জনস্বাস্থ্য দুইয়ের দায়িত্ব রাজ্য সরকারের। একদমই তাই। এবং এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে দমদম স্টেশনের দিকে নজর রাখার চেষ্টা করব। বিক্রান্ত রয়েছে আমাদের সঙ্গে। বিক্রান্ত, গোটা বাংলার মানুষকে দেখাও দমদম স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, বহু মানুষের রুটি রুজির কেন্দ্র, সেই স্টেশনে এই মুহূর্তে ছবিটা কি? সন্তুদা, একদম আমি যেটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, দমদম স্টেশনে শুধু ছবিটা একবার দেখতে বলো। যে হারে মানুষ রয়েছে তাতে কোনো দিনই মনে হবে না যে এটা কোভিড চলছে এবং রাজ্যের লকডাউন পরিস্থিতি চলছে। যে হারে মানুষ রয়েছে দেখে কোনো মতেই মনে হবে না, মানে মাস্ক থাকলেও মানুষের মাস্কটা যেমন থাকছে, চিকিৎসক মহল কিন্তু মাস্কের পাশাপাশি বলছে শারীরিক দূরত্ব, কিন্তু তুমি ছবিটা একবার শুধু দেখতে থাকো যে শারীরিক দূরত্ব কিন্তু নেই, অনেকের মুখে মাস্ক নেই। দাদা, মাস্ক কোথায় আপনার? মাস্কটা কোথায়? এখনো সচেতন নয়? মাছ আছে, মাছ আছে। কবে হবেন সচেতন? মাছ আছে, হবেন কবে হবেন? মাছ আছে, খাবার জিনিস নিয়েছিলাম বলে লাগাই। দেখতে পাচ্ছ মানুষ এখনো সচেতন হয়নি, কিন্তু তুমি ছবিটা শুধু দেখতে থাকো, তুমি ছবিটা দেখো, আমি তোমার শুধু ছবিটা দেখতে বলবো। ছবিটাই কিন্তু স্পষ্টভাবে বাংলার মানুষের কাছে স্পষ্টভাবে চিত্রটা তুলে ধরবে। আমি একটু জিজ্ঞাসা করবো, আমি কয়েকজন মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? এত মানুষ, এত লোক, কিন্তু রাজ্য সরকার বলছে আংশিক লকডাউন। 50 মানুষ, এত লোক, কিন্তু রাজ্য সরকার বলছে আংশিক লকডাউন, 50% লোক, সমস্ত কিছু। সচেতনতা বাড়াতে হবে, আপনাদের সংবাদ মাধ্যমের প্রচন্ড দায়িত্ব। এই লোকটা, লোকেদের নিয়ে এই যে ট্রেন চলাচল, কি মনে করবেন ট্রেন চালানোটা আরো দরকার, আরো বাড়ানো দরকার? মানুষের তো কর্মস্থলে যাওয়া দরকার, কি করবে মানুষ? তো আর ঘরে বসে কতদিন থাকবে? আমি এখানে আরো কয়েকজনের সাথে কথা বলতে, এত লোকের ভিড়, এত লোক, ট্রেন বন্ধ থাকছে 7টা-6টার পর, কি বলবেন? মানুষের হয়রানি হচ্ছে, এতে ট্রেন কমিয়ে দেওয়া হয় তো মানুষের হয়রানি। আমি শুধু ছবিটা দেখাতে বলবো, শুধু একবার মানুষের ছবি, শুধু মানুষের ছবিটা শুধু দেখতে থাকো, তাহলেই তুমি বুঝে যাবে যে চিত্রটা কি রয়েছে। মানুষের যে মানে মানুষ যাবে কোথায়, মানুষ কিভাবে করবে? একদমই বিক্রম, ছবি বলে শেষ কথা, সেই ছবি রিপাবলিক বাংলা তুলে ধরে মানুষের স্বার্থে। আমি ডক্টর সাহাকে দিয়ে শুরু করবো। ডক্টর সাহা, দমদম স্টেশন থেকে শুরু করে আমরা রাজ্যের বিভিন্ন স্টেশন, আমাদের ক্ষমতা বেশি নয়, আমাদের ক্ষমতা সরকারের মতো নয়, আমাদের যে একটুটুকু লিমিটেশন ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা থেকে আমাদের একাধিক প্রতিনিধি বিভিন্ন স্টেশনের ছবি তুলে ধরেছে। ডক্টর সরকার, বিশ্বাস করুন কোনো স্টেশনে 50% যাত্রী ছবি দেখে মনে হচ্ছে না। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি সব থেকে বড় একটা দুঃখের খবর দিচ্ছি, সেটা হচ্ছে এই রেলে 130 জন স্টাফ তারা 2টো ডোজ ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এটা কত বড় ভয়াবহ ব্যাপার। খড়গপুর আইআইটিতে 2 জন মাত্র অ্যাটাক হয়েছিল, আজকে 30 জন। সুতরাং এই যে লোক যাচ্ছে, এই ভাইরাস কিন্তু হাওয়ার মতন ছড়াচ্ছে। সুতরাং 50 জন যাত্রী নিয়ে এভাবেও সম্ভব নয়। ট্রেন বন্ধ করতে হলেও ট্রেনটা নির্দিষ্ট টাইমে বন্ধ করুক। একটা ট্রেনের সংখ্যা তো বাড়াতেও পারে, কি মনে করেন? আরেকটা কথা, ইকোনমিকে থিওরি বলছে ডিমান্ড আর ক্রাইসিস। যদি ট্রেনের সংখ্যা প্রচুর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ভিড়টা হবে না। এবং ট্রেন না করলে বাসে যাচ্ছে, এই লোকগুলো ফিরবে কোথায়? আবার বাসে গাদাগাদি করে ঘুরবে, ট্রান্সপোর্টেশন আবার কিন্তু করোনা ওয়েলকাম। পরিকল্পনাহীন কি সিদ্ধান্ত? অবশ্যই এটা একটা পুরোপুরি পরিকল্পনাহীন এবং একটা ওই কি বলবো আজগুবি একটা হীরক রাজার দেশের মতন এক মনে করতাম। দেখুন, পরিকল্পনাহীনতা তো সব জায়গাতে। যদি আজকে ছোটদের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা হয়ে থাকে, তাহলে এত দেরি হলো কেন? স্বাস্থ্যকর্মীদের জন্য বুস্টার ডোজের কথা যদি মনে হয়ে থাকে, তাহলে এত দেরি হলো কেন? আমাদের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীরা মাস্ক ছাড়া আজকে এই মন্দির, কালকে ওই মন্দির, এই উৎসব সেই উৎসব কেন গেলেন? মানুষের জীবনের দাম থাকলে সবাইকারই কি সচেতন হওয়া উচিত ছিল না?
কান্ডারি আজ ডুবিছে মানুষ। আজকে রাজনীতির রং বাদ দিন, আমি ওই কথা প্রীতমের কথা তুলে নিয়ে বলবো, আমরা শুধু বিলিয়ার্ডস খেলা দেখছি। মানুষকে দায়িত্ব ঠেলে দেওয়ার খেলা খেলছেন। মানুষকে বাঁচানোর জন্য সবাইকার দায়বদ্ধতা, সবাইকার সচেতনতা এবং সবাইকার সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমি রিপাবলিক বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ দেব, তারা সকাল থেকেই ক্যাম্পেইনটা করছে বলে সকালে যতগুলো লোকের মুখে এখানে মাস্ক দেখেছিলাম, বিকেলবেলা আজকে অনেকগুলো মুখে মাস্ক এসেছে। আজকে যদি মানুষ সচেতন হয়, থ্যাঙ্কস টু মিডিয়া, তারা আজকে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসাবে একটা বড় ভালো কাজ করছে। আর রিপাবলিক বাংলা বাংলার মানুষের সাথে কাজটা চালিয়ে যাবে। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের একাধিক প্রতিনিধি, একাধিক ভিডিও জার্নালিস্ট কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্নটা করবে মানুষের স্বার্থে। এবং শিয়ালদা স্টেশন থেকে সেই প্রশ্নটাই তুললাম, কোথায় পরিকল্পনার কি অভাব রয়ে গেল, কি ছবি উঠে এলো। আরো ছবি দেখার জন্য, আরো বিস্তারিত জানার জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলা পর্দায়। কিনা অন্য ফ্ল্যাটের অন্য ফ্ল্যাটে, এইটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় যেরকম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেখানকার হোস্টেলগুলোতে এফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে তাদের বলা হচ্ছে যে যদি একটুখানি তারা আইসোলেশন করে হোস্টেলের মধ্যে যদি আলাদা করে দেয়, তাহলে জেনারেল স্টুডেন্ট তারা এফেক্টেড হবে না। আমরা যেখানে যেখানে ক্যান্টনমেন্ট, সেগুলো তো আমরা যেটা স্যানিটাইজ করছি। এছাড়াও প্রত্যেকটা বাজার স্যানিটাইজ হবে, প্রত্যেকটা রাস্তা যেখানে জনবহুল স্যানিটাইজ হবে, মাইকিং হবে প্রত্যেকটা জায়গায়। আর বাজার ডিপার্টমেন্টকে বলেছি লিখতে নো মাস্ক নো সেল, অর্থাৎ যার মাস্ক পরে নেই তাকে মাল বিক্রি করবেন। এইটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের 3টে জায়গায় এক্ষুনি কাল থেকে তো সিএমএসেশন, কাল বিকেল থেকে আমাদের 3টে জায়গায় সেফ হোম আমরা শুরু করছি। একটা হলো হরেকৃষ্ণ সেটল্যান্ড প্রতিদিন আর গীতাঞ্জলি স্টেডিয়াম। এই 3টে আমরা ইমিডিয়েটলি করছি। সব যারা আগের বার এগিয়ে এসেছিলেন চেম্বার অফ কমার্স থেকে নিয়ে বিজনেস হাউস, তাদের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে বাজারে বাজারে যেরকম স্যানিটাইজেশনের জন্য টানেল বসানো, এগুলো আপনারা আগের বার করেছিলেন। এবার বা স্যানিটাইজ সেগুলোর জন্য বা মাস স্যানিটাইজেশনে যেভাবে এগিয়ে এসেছিলেন, এবারও দয়া করে এগিয়ে আসুন। কারণ এই চ্যালেঞ্জটা উত্তীর্ণ হতে হবে, এটার থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তাই এবারও একটু সাবধানে যদি আমরা থাকি, মাস্টার ক্যাম্পেইনটা যদি বেশি করে করি। আপনারা দেখেছেন কলকাতা পৌরসভা থেকে অলরেডি আমরা 1 লাখ মাস্ক দিয়েছি, আরো 6 লাখ মাস্কের অর্ডার দেওয়া হয়েছে। এইগুলো আমরা করে দিতে পারলে আমাদের যদি এবারটা এই ওয়েভটা বেশি দিন থাকবে না, যদি 10-15 তারিখের মধ্যেও আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই যাত্রায় আবার আমরা উত্তীর্ণ হয়ে যাব। না কন্টেনমেন্ট এলাকা ম্যাক্সিমাম হচ্ছে যে আমাদের পুলিশ থেকে একটা যদি এ বিল্ডিং হয়, তখন একটা ওই ব্যারিকেড দিয়ে দেয়, পুলিশেরও নজরে থাকে। একটা পুলিশের ব্যারিকেড থাকে আর থানার নজরে থাকে। আর ফ্ল্যাট হলে সেই অ্যাসোসিয়েশনকে বলে দেওয়া হয় যে ওটা কন্টেনমেন্ট জোন। এইভাবে কন্টেনমেন্ট হবে। আমরা যদি বর্ডার এলাকায় সেরকম পাই, আমরা আমাদেরও বলবো আর তাদেরও বলবো যে জয়েন্টলি করতে, কোনো অসুবিধা নেই। অনেকেই মাস্ক ছাড়া ঘুরছেন এবং যেটা হচ্ছে ট্রেনে প্রচুর ভিড় হচ্ছে, যে বলা সত্ত্বেও 50% আসছে না। দেখুন, মানুষকে আমরা সচেতন করতে পারি। গণতান্ত্রিক দেশে তো আমরা ডিক্টেটরশিপ করতে পারবো না। মানুষকে সচেতন করে যতটা পারা যায় করব। আর পুলিশকে বলবো একটু স্ট্রিক্ট হতে, যেটা আমি 5-6 বার করে এই নিউ মার্কেট থানাকেও বলেছি, লালবাজারকেও বলেছি যে একটু
হকার যারা বসবে তাদের যেন মাস্ক থাকে, তারা যদি বিক্রি করে তাহলেও সেই হকারকে বসতে দেওয়া হবে না। এইভাবে যদি একটু রেস্ট্রিকশন করে তাহলেই কিন্তু এটা আমরা এই ওয়েভটা মানে এখন যে সিচুয়েশনটা এসছে সেটা আমরা ওভারকাম করে যাবো। না, তাদের মধ্যে যার হয়নি পজিটিভ সে নিশ্চিতভাবে আসবে, নাহলে বাজার করবে কি করে, খাবে কি করে, কিন্তু সেটাও একটা রেস্ট্রিক্টেড ভাবে, কারণ যার বাড়িতে হয়েছে তাকেও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকা উচিত। রেস্ট্রিক্টেড ভাবে বেরোতে, টেস্ট করে বেরোতে হবে। যদি রাস্তায় থাকে নিশ্চয়ই রেস্ট্রিকশন। কন্টেনমেন্ট জোন এখন ওইরকম ভাবে হচ্ছে না, এখন ইন্ডিভিজুয়াল বাড়ি কন্টেনমেন্ট, হ্যাঁ মাইক্রো কন্টেনমেন্ট। এখন কন্টেনমেন্ট জোন ওরকম ভাবে হচ্ছে না, যে আগে যেরকম একটা মাস হতো পুরো একটা এলাকা জুড়ে হতো, এখন কিন্তু তা হচ্ছে না, এখন বাড়ি ওয়াইজ হচ্ছে। না, বস্তিতে দু একটা জায়গায় আছে, কিন্তু বস্তি খুব কম। মেনলি হচ্ছে ফ্ল্যাট, স্ট্যান্ডএলোন বিল্ডিংস আর কমপ্লেক্স। কমপ্লেক্সের ক্ষেত্রে আপনাকে বললাম, স্ট্যান্ডএলোনের ক্ষেত্রেও বললাম যে এইভাবে আমরা করব। আর এগুলো দেখা যাচ্ছে মেনলি হচ্ছে যে একটু আপার মিডল ক্লাস বা মিডল ক্লাসে খুব কম হচ্ছে, আপার মিডল ক্লাসেই বেশি হচ্ছে। না না, এটার মধ্যে কিছু মাইক্রো আছে, কিছু কন্টেনমেন্ট আছে। ফ্ল্যাটটা যখন হবে তখন আমরা সেটাকে মাইক্রো বলবো। আবার ধরুন সেখানে অনেকগুলো হোস্টেল আছে, অনেকগুলো একটা আছে আইডেল টাওয়ার বলে একটা আছে আমাদের 78 ওয়ার্ডে, অনেকগুলো কেস আছে সেখানে, সেগুলোকে কন্টেনমেন্ট জোন বলবো। আমরা তো চেষ্টা করছি, সবাইকে বলছি যে আস্তে আস্তে বেরোন, সবাই মিলে বেরোবেন না। 50% অ্যাটেন্ডেন্সও সব অফিসে হয়ে গেছে, এরপরেও মানুষ যদি বাদুর হয়ে যায় তা আমি কি করবো? পাঠশালা খোলা, এগুলো শুনুন, এগুলো হচ্ছে অপোজিশনের কথা, আপনি ওগুলোকে রিপিট করছেন, এটা অপোজিশনের কথা। এফেক্টিভ অফ করোনাটা দেখতে হবে, করোনা আপনার এফেক্টটা কি। আমি বাচ্চাগুলোকে করোনার জন্য একসাথে মিক্সিং করে এখনই পাঠিয়ে দেবো ভ্যাকসিনেশনের আগে? পানশালা যারা পানশালা দিচ্ছেন তারা দুটো ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, ধরে নেওয়া যাক। বাচ্চাগুলোকে দুটো ভ্যাকসিন দিতে পেরেছি? অনেক দেশে ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমাদের দেশ কি সেটা দিয়ে পেরেছে? তাই এইগুলো নিয়ে আননেসেসারি, এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা, আপনাদের সেটা মানায় না। আপনাদের যেটা করতে হবে যে আমাদের বাস্তবটা কি, বাস্তব হচ্ছে যে বাচ্চাগুলোর জীবনটাকে আমরা আমাদের পরের প্রজন্মের জীবনকে বাজি রাখতে পারি না। তাই কিছুদিনের জন্য রেস্ট্রিকশনটা আমাদের খুলেই তো দিয়েছিলাম, স্কুল কিছুদিনের জন্য বন্ধ আছে। আবার এই ওয়েভটা আমি আশা করছি 15 তারিখের পর থেকে এটা নিচে আসতে শুরু করবে, তারপর আবার নেক্সট মান্থে গভর্নমেন্ট ভাববে। দুই রেলের দুই রকম নিয়ম, পূর্ব রেল বলছে 7টায় লাস্ট গাড়ি ছাড়বে এবং দক্ষিণ পূর্ব রেল বলছে 7টা পর্যন্ত চলবে। এই নিয়ে দাসনগরে এই মুহূর্তে অবরোধ চলছে, দাসনগর স্টেশনে। যাত্রীরা বলছেন মানে এদিকে 7টার সময় এসে ট্রেন পায়নি লোকজন, সেই জন্য তারা অবরোধ করছেন। আজ থেকে 7টায় এখনো বাজেনি তো, ট্রেন পাইনি কি করে? এখনো তো 7টা বাজেনি, আজ থেকে তার আগেই বন্ধ করে দিয়েছে। তারা 7টায় লাস্ট পৌঁছবে ট্রেন, সেটা 7টা, আর ওটা কেওস হচ্ছে। 7টার থেকে বন্ধ, যাতে মানুষজন 10টার আগে বাড়ি পৌঁছে যেতে পারেন, সেই জন্য 7টা এটা করা হচ্ছে। এটা কাল থেকে এফেক্ট করবো, আজকে আমরা এই নোটিফিকেশনটা করে দিচ্ছি, কাল থেকে এফেক্ট করবো। আর আমরা এগুলো প্রায় একদিন ছাড়া একদিন রিভিউ করব, রিভিউ করে আমরা এটা হ্যাঁ পিএস, এটা ফ্রেশ এলো একটা, এটার মধ্যে পিএস মেনশন করে দেবো। আমাদের এক একটা স্কুলে অ্যাভারেজলি 100-150 আজকে দেওয়া হয়েছে, 150, কোনো জায়গায় 200 দেওয়া হয়েছে।
আমরা ভ্যাকসিনেশন ফর অল অ্যাবাভ 15 করে দিয়েছি। সুতরাং স্কুলগুলোতে তো দিচ্ছি, স্কুলের যে স্কুলে হচ্ছে তাদের ওগুলো আগে দেবো প্রায়োরিটি, তারপরে ওগুলো আমরা চালিয়ে যাবো, জেনারেল হলে হবে। আর আমাদের 37টা যে ভ্যাকসিনেশন সেন্টার আছে সেখান দিয়ে কোভ্যাক্সিন সেন্টার, সেই কোভ্যাক্সিন সেন্টার থেকে কিন্তু আমরা যে আসছে তাকেই দিচ্ছি। কোনো লোক এফেক্টেড কিন্তু তার অন্য কোনো মানে মেডিকেল প্রবলেম নেই, মানে হসপিটালাইজেশনের মতন নেই, হ্যাঁ হসপিটালের প্রবলেম নেই, সে ওখানে থাকতে পারে। এটা মেনলি করা হয়েছে হলো যাদের একটা ঘরে অনেকে থাকবেন তাদের আলাদা করে কেউ এফেক্ট হলে তার থেকে আবার পুরো বাড়িটার হয়ে যাবে, সেই সে আলাদা করে। এটা আমার ডাক্তার নার্স তো থাকবে। অক্সিজেন সিলিন্ডারটা এই মুহূর্তে রাখছি না, কিন্তু আমরা রাখছি, কারণ আমাদের কাছে অনেক আছে, কনসেন্ট্রেটর আছে, অক্সিজেন আমাদের আছে, সেগুলো পড়ে আছে, আমাদের সিলিন্ডার পড়ে আছে, আমরা এগুলো রাখছি, কিন্তু এগুলো দরকার হচ্ছে না এই পরিস্থিতি। এটা দরকার ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন কলকাতা শহরে মেডিকেল কলেজ বা বেসরকারি হাসপাতালগুলোতে, একাধিক ডাক্তাররা আক্রান্ত হয়ে যাচ্ছে। ডাক্তাররা তো নিয়ারা সব থেকে পেশেন্টের কাছে ডাক্তাররা যায়, সেখানে ডাক্তাররা আক্রান্ত হচ্ছে। আমার মনে হয় না, কারণ একটা ডাক্তারকে আমি বহু ডাক্তারকে জানি 5 দিন বাদে সে আবার কাজে ফিরে এসছে। সুতরাং 5 দিনের অন্তর 5 দিন বা 7 দিনের মধ্যে তারা কিন্তু ফিরেও আসছে কাজে। না, এটা আমাদের তো ICMR এর গাইডলাইনে চলতে হয়, সেটাতে 15 বছর মানে 15 বছর। আবার আমরা আশা করছি আবার এটা আরেকটু কমিয়ে দেবে, এইটা হয়ে গেলে হয়তো আবার কমাবে। কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তর যে গাইডলাইন দিয়েছে তার বাইরে যাওয়ার আমাদের কাছে উপায় নেই। এবারও করছে। দেখুন, দাবি দেওয়ার সাথে তো আমাদের সম্পর্ক না। আমাদের কলকাতায় কেউ বিক্ষোভ দেখায়নি, আর কলকাতায় আশাকর্মীরা এখনো বাড়ি বাড়ি গিয়ে তাদের সেকেন্ড ভ্যাকসিন হয়নি তাদের ডেকে নিয়ে আসা, সেকেন্ড ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের উৎসাহ দেওয়া, এই কাজটা কিন্তু এখনো আশাকর্মীরা করছে। এখন আর এটা নিয়ে হিসেব রাখছি না, তবে অনেকে আক্রান্ত হয়েছে। কমিশনার আক্রান্ত, আমার OSD আক্রান্ত, আবার 5 দিন বাদে হয়তো আমিও আক্রান্ত হব, কি যায়। পুরসভার অনেক ডাক্তার আক্রান্ত, আবার অনেক ডাক্তার আবার চলে এসছে আবার কাজে। না, এটা যেহেতু স্টেট গভর্নমেন্ট একটা দিয়েছে, তাই আমাদের যেগুলো নন এসেন্সিয়াল সার্ভিস আছে তার ক্ষেত্রে 50% করে, এসেন্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে তার 50% হবে না। নন এসেন্সিয়াল, এসেন্সিয়াল সার্ভিসে কখনো কিছু হয় না। আমাদের কাছে মৌখিকভাবে বলা যে 10 তারিখে রেডি থাকছে, 10 তারিখ বন্ধ হয়ে যাবে সব। আর আপনাদের অনুগুলো কালকে নোটিফিকেশন বিরোধীরা বলছে যে পুরো ভোটের আগে এই ধরনের যে বিধিনিষেধ সেটা আসলে বিরোধীদের প্রচার না করার জন্য কৌশল। এই বিরোধীরা বলছেন এত বেড়ে গেছে, কেন 31 তারিখ অব্দি, 31 তারিখের আগে হলো না। আবার এখন বলছে যে এটা কৌশল, কি কোনটা চাইছে আমি তো কিছু বুঝতে পারছি। আজকে দিলীপ ঘোষ বলেছেন এক দফা সবকটা ভোট হয়ে যাওয়া উচিত, মানে ওরা বারবার হারবে না, একবারই হারবে। অমিত শাহের ডেপুটি অজয় মিশ্রের নাম নেই লখিমপুর যে চার্জশিট হয়েছে, এবং তাতে তার ছেলে আশিস মিশ্রের নাম আছে। এটা কি ভোটের দিকে তাকিয়ে রাজধর্ম পালন করছে যোগী সরকার? সাড়ে 5টার বনগা লোকাল ধরতে গিয়ে দুর্ঘটনা, দমদম স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত একজন।
5:30টার বনগা লোকাল ধরতে গিয়ে দুর্ঘটনা। দমদম স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হলেন একজন যাত্রী। আপনাদের আরো একবার জানাবো, 5:30টার বনগা লোকাল ধরতে গিয়ে দুর্ঘটনা। দমদম স্টেশনে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়েছে আমাদের সঙ্গে। বিক্রান্ত, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? মানুষজনের মধ্যে কি হুড়োহুড়ি বাড়ছে যে 7টার পরে আর ট্রেন পাওয়া যাবে না এই কারণের জন্য? দেখো, ঠিক 5:30 নাগাদ দমদম স্টেশন থেকে যে বনগা লোকাল এসে পৌঁছায়, সেই লোকাল কিন্তু দমদম স্টেশন থেকে যখন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ যখন দমদম স্টেশন থেকে বেরোনোর জন্য স্টার্ট দিয়েছে, এতটাই পরিমাণ মানুষের ভিড় ছিল ট্রেনে ওঠার জন্য। ঠিক সেই সময় কিন্তু একজন পা ফসকে চলন্ত ট্রেন থেকে দমদম স্টেশন থেকে প্ল্যাটফর্মের উপর পড়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে বাকি যাত্রীরা তাকে ধরে ফেলার জন্য তার প্রাণটা কিন্তু বেঁচে যায়। এই যে দুর্ঘটনা ঘটলো, একদিকে মানুষের প্রচন্ড চাপ দমদম স্টেশন থেকে, কারণ অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে দমদম স্টেশনে যে 7টার পর থেকে শিয়ালদা থেকে কোনো রকম আর ট্রেন চলাচল করবে না, যার কারণে প্রতিটা ট্রেনই যখন আসছে মানুষের কিন্তু ট্রেনে ওঠার জন্য একটা মারাত্মক রকমের হুড়োহুড়ি পড়ছে। এবং আরো একটা প্রশ্ন যেখানে উঠছে, এই যে ট্রেনে ওঠা, আমি কেন এই ঘটনাটি, আমি শুধু ছবিটা একবার দেখাই তাহলে তুমি বুঝে যাবে যে কেন এই ঘটনাটি ঘটলো। মানে মানুষের ঠিক মানে একটা পা ফেলার জায়গা নেই, মানুষের পরিমাণ এতটাই। কিন্তু প্রত্যেকেরই বাড়ি যাওয়ার একটা তারা জানেন না যে 7টা বেজে গেলে তারা বাড়ি ফিরবেন কি করে। এমনি প্ল্যাটফর্মে এতটা ভিড়, আমি বলবো যে একবার সাবওয়েটার দিকে দেখানোর জন্য মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষ পিলপিল করে নামছেন যে তারা ট্রেন ধরবেন বলে, কিন্তু মানুষের দাঁড়ানোর কোনো রকম কোনো জায়গা বিন্দু মাত্র নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কখনো কি করোনা বিধি মানার কথা বলা হচ্ছে, সেটা কি মানা সম্ভব? মাস্ক আছে, মাস্ক নেই বলা যাবে না, মাস্ক প্রত্যেকের মুখেই মাস্ক আছে, কিন্তু দাঁড়ানোর, মানে আমি নিজে দাঁড়াতে পারছি না, মানুষের এতটাই প্রেসার, তারা কি করে যে মানুষ শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্বটা মেনটেন করবে? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এইখানেই উঠেছে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রান্তের সঙ্গে। মানুষজনের মধ্যে একটা তাড়া তৈরি হয়ে গিয়েছে, যেহেতু 7টার পরে আর ট্রেন চলবে না, তাই আরো ভিড় বাড়ছে। হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ। হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, একাধিক অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছে যাত্রীরা। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি কারণে যাত্রীদের বিক্ষোভ হাওড়া স্টেশনে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে হাওড়া স্টেশনে 12, 11, 13 এই যে প্ল্যাটফর্মগুলি রয়েছে তার সামনে কিন্তু যাত্রীরা ভিড় করে রয়েছেন। তাদের মূল বক্তব্য যে সাউথ ইস্টার্ন রেল, সেই সাউথ ইস্টার্ন রেলের কিন্তু সন্ধ্যে 7টা অবধি তারা গতকালের যারা যে নোটিফিকেশনটা ছিল সেখানে সন্ধ্যে 7টা অবধি ট্রেন চালানোর কথা থাকলেও আজ বিকেল 5টা থেকে তারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু ট্রেন পাচ্ছেন না এবং সেই জন্যই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই 12, 13 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এবং যারা বিক্ষোভরত যারা যাত্রীরা রয়েছেন, নিত্যযাত্রীরা রয়েছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দাদা, আপনাদের ট্রেন, আপনারা কোথায় যাবেন? আমরা যাব, আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। সমস্ত জায়গায় ট্রেন দিয়েছে, কোনো দক্ষিণ পূর্বের কোনো গাড়ি দেয়নি এখনো পর্যন্ত। কেন দক্ষিণ পূর্ব এত অবিচার হচ্ছে? সমস্ত মানুষ দেখুন, মানুষের কিভাবে যাবো আপনারা বলুন। কোথায় যাবেন? আমি উলুবেড়িয়া বিষ্ণুপুর যাবো। বিষ্ণুপুরে ভাবছি, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, সে কি আমাকে 4:30টায় ছুটি দেবে? 4টায় ছুটি দেবে না? 7টা অবধি তো ট্রেন চালানোর কথা ছিল। ট্রেনটা কোথায়? আপনারা গেছিলেন অথরিটির সাথে? অথরিটির সাথে কথা বলতে গিয়েছিলাম, কোনো খবর নেই, তালা মেরে চলে গেছে, ট্রেনে কোনো খবর নেই। নিউ কমপ্লেক্সের স্টেশন মাস্টার রয়েছেন, তালা মেরে তো পালিয়ে গেছে, কেউ নেই, খবর পাইনি। কিভাবে যাবো আমরা বাড়ি? বিভিন্ন লোকের বাড়ি খোলা, কিভাবে আমরা বাড়ি যাবো? আমি যাবো। তুমি আমাদের সঙ্গে থাকো হাওড়া স্টেশনের পাশাপাশি আমরা একটু নজর রাখবো শিয়ালদা স্টেশনের দিকে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, হাওড়া স্টেশনে যাত্রীদের বিক্ষোভ যে তারা ট্রেন পাচ্ছে না, শিয়ালদার ছবিটা কেমন? হ্যালো, একদমই পলমি। আমি প্রথমে সহকর্মী দেবুকে অনুরোধ করব যাতে ও এই স্টেশনে ঢোকার একদম মেইন গেটের যে ছবিটা
সেই ছবিটা দেখানোর জন্য একদম ইনকোয়ারির সামনের গেটটি আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই গেটের ছবিটা যদি তুমি দেখো যে প্রচুর মানুষ এই সময়টা স্বাভাবিকভাবে ভিড়টা থাকে, কিন্তু আজকে একটু মনে হচ্ছে ভিড়টা বেশি। তার কারণ যে মানুষগুলো ডিভাইড হয়ে যান সেই মানুষগুলো কিন্তু আজকে একসঙ্গে বেরোচ্ছেন। আমি একটু কথা বলবো দাদা, আমি বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু হাওড়া স্টেশনের দিকে নজর রাখবো। মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে, 5টার পরে তারা ট্রেন পাচ্ছে না। অর্ণব, একবারই দেখতে পাচ্ছ তাদেরকে টিকিট দেওয়া হয়েছে, টিকিট দেওয়া সত্ত্বেও কিন্তু দেখতেই পাচ্ছ যে একজন যাত্রী তাকে টিকিট দেওয়া হয়েছে, কিন্তু তার কাছে কিন্তু টিকিট থাকলেও সে ট্রেনে ট্রাভেল করতে পারবে না, কারণ ট্রেন কিন্তু আর নেই। সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু তাদের যে ট্রেন সেই ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে।